হ্যালো এভরিওয়ান, আমি রিঙ্কু। কেমন আছো সবাই? চলে এসেছি আরও একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সাথে। আজকে ওই রবিবার বেলা 11টা মতো বাজে। তো আজকে আমরা একটু বেরিয়ে পড়েছিলাম আউটিংয়ে। আজকে আমাদের গন্তব্যস্থান হচ্ছে কিউবান পার্ক। দেখতে দেখতে প্রায় পৌঁছেই গেছে। এটা কিন্তু ওই সেন্ট্রাল ব্যাঙ্গালোরের একদম মাঝখানে অবস্থিত। আর এই যে বড় রাজপ্রাসাদের মতো দেখছো, এটা কিন্তু কোনো রাজপ্রাসাদ নয়, বেঙ্গালুরু প্যালেস আছে, কিন্তু এটা কিন্তু ওই কর্ণাটকের বিধানসভা। তোমরা যারা ভাবছো মেট্রো করে আসবে, একদম কাছেই হচ্ছে এই কিউবান পার্ক মেট্রো স্টেশন। ওখানে নেমেই এই হাঁটা ডিস্টেন্সেই পার্কটা পড়ে যায়। আর ওই বাস রুট আছে, বাস রুট আসলে ওই তোমাকে 3 কিমি আগে নামিয়ে দেবে, কারণ সেখানেই ওই বাস স্ট্যান্ড আছে, ম্যাজেস্টিক বাস স্ট্যান্ড। এই যে আমরা কিউবান পার্কে পৌঁছে গেছি আর গাড়িও পার্কিং করলাম। দেখলাম পার্কিং চার্জ নিল না। গুগলে না এই লোকেশনটাই দেখাচ্ছিল। এটা কিন্তু পার্কের গেট নয়, অ্যাকচুয়ালি পার্কের এটা প্রবেশপথ একটা বলা চলে, যেহেতু পার্কের ওই 7টা এন্ট্রি আর এক্সিট পয়েন্ট। আর এই গেটটা ওই হাইকোর্ট লাগোয়া গেট, এটা দিয়েও প্রবেশ করা যায়। এই কিউবান পার্কে কিন্তু দ্য লাং অফ ব্যাঙ্গালোরও বলা হয়, যেহেতু এটা ব্যাঙ্গালোর সিটির একদম মাঝখানে অবস্থিত, মানে যেটা আগেও বললাম সেন্ট্রাল ব্যাঙ্গালোরে। অমিত এই পার্কের ওই রুট ম্যাপটা দেখছিল, কিন্তু আমার মনে হয় না তাতে কোনো কাজ হবে। এই পার্কটা এখন ওই 197 একর জমির ওপরে। বর্তমানে তো এটাই আছে, কিন্তু এর আগে এটা কিন্তু ওই 300 একর জমির ওপরে ছিল। তারপরে এখন সেটা কমতে কমতে ওই 197 একর জমিতে এসে ঠেকেছে। চলো, এগুলো যখন বলছিলামই, তবে পার্কের এই ইতিহাসটা একটু তুলে ধরি তোমাদের কাছে। এই যে 197 একর জমি এখন তো আছে, কিন্তু ওটা যখন 300 একর ছিল, এই 300 একর জমি কিন্তু ওই রিচার্ড স্যাঙ্কি, যিনি একজন মেজর জেনারেল ছিলেন ব্রিটিশ গভর্নমেন্টের, তিনি দিয়েছিলেন। আর এই যে পার্কের নাম দেখছো কিউবান পার্ক, এটার নাম কিন্তু অ্যাকচুয়ালি চামারাজেন্দ্র পার্ক। এই পার্কে আসার উদ্দেশ্য কিন্তু একটা মেন অ্যাট্রাকশন পয়েন্ট আছে, যেটার নাম হচ্ছে বাল ভবন। এটা তো বলে কিউবান পার্কে, কিন্তু এটা কিন্তু কিউবান পার্কের ভেতরে নয়। কিউবান পার্কের ভেতর থেকে অনেকটা হেঁটে গিয়ে বাইরের দিকে একটা আলাদা গেট আছে, সেখান থেকে প্রবেশ করতে হবে। তো আমরা ওই সেখানেই হেঁটে হেঁটে যাচ্ছি এখন। 1870 সালে যখন এই পার্কটা প্রতিষ্ঠিত হয়, তখন কিন্তু এখানকার ওই একজন ব্রিটিশ আর্মি অফিসার ছিল, যিনি ওই ব্রিটিশদের লেফটেন্যান্ট জেনারেল ছিলেন। ওনাকে বলা হতো চিফ কমিশনার অফ মাইসোর। ওনার নাম অনুসারেই কিন্তু এই পার্কের নাম ওই কিউবান পার্ক হয়েছে। এই কিউবান পার্কে ওই প্রায় 6000-এরও বেশি গাছ আছে। আর জানো তো, তার জন্যে সেগুলোকে মেনটেন করতে গেলে ওই প্রতিদিন প্রায় 15 লাখ লিটার জল লাগে। আর এখন বর্তমানে এই যে জায়গাটা কিউবান পার্ক, এটাকে ওই তোমার মেনটেন করছে হর্টিকালচারাল ডিপার্টমেন্ট। যে অমিত যেতে যেতে একটা ডিজিটাল বোর্ড দেখলো, যেখানে না লেখা আছে আর গাছের ছবিগুলোও দেওয়া আছে যে কি কি ভ্যারাইটি আর স্পিসিস আর জেনেরার গাছ আছে এখানে। এই বোর্ডটা দেখে জানতে পারলাম 4টে স্পেশাল স্পিসিস আছে এখানে, যেগুলো 4টে আলাদা দেশ থেকে আনা হয়েছে। ওই ব্রাজিল থেকে জাকারান্দাস এনেছে, আর ওই গুলবহর এনেছে মাদাগাস্কার থেকে। ক্যারাবিয়ান আইল্যান্ড থেকে রয়্যাল প্ল্যাম এনেছে, আর অস্ট্রেলিয়া থেকে এনেছে ওই সিলভার ওক। আর ইন্ডিয়ার যে পপুলার ট্রিগুলো, আম, জাম, কলা, বানানা, কাঁঠাল, সেগুলো তো আছেই। কারণ আমি এই পার্কে ওই কাঁঠাল পড়ে থাকতে দেখে খুব অবাক হয়েছিলাম। তারপরে দেখলাম যে শুধু কাঁঠাল নয়, কাঁঠাল গাছে খুব সুন্দর কাঁঠালও হয়ে আছে। দেখো এগুলোকে কি ফল বলে গো, দেখো চারিদিকে পড়ে আছে, চারিদিকে পড়ে আছে। এই জায়গাটা দেখো, পুরো তুলো গাছ থেকে তুলো পড়ে পুরো সাদা হয়ে গেছে। মনে হচ্ছে যেন চারিদিকে বরফ পড়ে আছে। এই যেতে যেতে একটা খুব পুরনো গাছ চোখে পড়লো, ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই। এই দেখো, এই গাছটা কত পুরনো আর ডালপালাগুলো কত দূর পর্যন্ত ছড়িয়ে গেছে।
শুধু এই পার্কে বলেই কিন্তু নয়, পুরো ব্যাঙ্গালোরেই তুমি এরকম প্রচুর প্রচুর পুরনো গাছ দেখতে পাবে। সেটা কারোর বাড়ির সামনেও হতে পারে, আর রাস্তার পাশে তো খুব বড় বড় খুব পুরনো পুরনো গাছ হয়ে রয়েছে। কত সুন্দর ফুল হয়ে আছে। ভিডিওটার প্রথম থেকে খেয়াল করে দেখছোই যে প্রত্যেকটা গাছের একটা ইউনিক নাম্বার আছে, আর প্রত্যেকটা গাছই কিন্তু এই পার্কের ভেতর নাম্বারিং করা। এরকম হোয়াইট কালারের পেন দিয়ে আর গ্রিন কালারের ব্যাকগ্রাউন্ড দিয়ে এই গাছগুলোতে নাম্বারিং করা আছে। পার্কের এই জায়গাটায় এসে আমি একটা নতুন স্পিসিস দেখতে পেলাম। ওই দেখো দূরে ওই গাছগুলো দেখে কেমন ধোয়া ধোয়া মনে হচ্ছে, আর আমিও বেশ আরও তড়িঘড়ি করে হাঁটতে শুরু করেছিলাম। কিন্তু কাছে যেতে দেখলাম ও মা, এই গাছগুলো ধোয়া ধোয়া দেখতে লাগলেও এই গাছগুলো একরকম গাছ যেগুলোর কোনো পাতা নেই, খালি ডাল আছে। আর এই পাশে এইরকম নলখাগড়ার মতো কিছু ঘাসও আছে, যেগুলোকে আমি সত্যি এখনো পর্যন্ত কখনোই দেখিনি। দূর থেকে সবাই যখনই এই গাছগুলোকে দেখছে, সবাই ওই একই আলোচনায় বসেছে, এইগুলো তো কী গাছ, এইগুলোকে তো আগে কখনো দেখিনি। কাছে গিয়ে তারপরে দেখছে যে এইগুলো একরকম ডালপালা। এখন গাছটার নাম সবার কাছে ওই আনআইডেন্টিফাই। চলো পাহাড়ের ওপর একটু ওটাই। দেখো এবারে হাজবেন্ড আর আমি পাহাড়ে উঠে যাচ্ছি। এই দেখো পাহাড়ের দিকে উঠছে। বাবা ভয় করছে বাবা, এটা উঁচু। এই ব্যাঙ্গালোরের চারিদিকে এরকম পাথর কেটে এরকম পাহাড়ের মতো, এটা কিন্তু এখানকার ওই ন্যাচারালি। আর এটা দেখে আমি মাঝে মাঝে ওই হেসে দিই বলে হাজব্যান্ড তখন বলে যে এটা তো এরকমই ছিল, এখন এটাকে এই শহরে পরিণত করেছে। এসব বলতে গিয়ে মনে পড়লো, চলো তোমাদের সাথে একটা গল্প বলি। আমরা রামায়ণের গল্প তো কম বেশি সবাই জানি। আচ্ছা, রামায়ণে যে বালির রাজ্য ছিল, যেটাকে সুগ্রীবের রাজ্য বলেছিল, এবং সুগ্রীবের রাজ্যে সেনাই তো রামকে সাহায্য করেছিল সীতাকে আনতে, এবং এই বালির সেনাপতিই ছিল হনুমানজি। সেই বালি রাজ্য কিন্তু এই কর্ণাটকা। এটা পুরো পাহাড় আর জঙ্গল দিয়ে ঘেরা ছিল। আর কর্ণাটকার এই যে পরিবেশ আর সমুদ্রপৃষ্ঠ থেকে এর এই 3000 ফিট উপরের এলিভেশন নিয়ে সবাই তো জানোই, সেগুলো আর নতুন করে বললাম না। এখানে কাউন্টারে এসে দেখছি বাপরে বাপ খুবই ভিড়। কাউন্টারে আরও একটা নতুন জিনিস দেখলাম, একবার যদি বৃষ্টি শুরু হয়েছে নো রিফান্ড, কোনো রকম টাকা তুমি পাবে না, আর রাইডও করতে পারবে না। এই যে ভেতরে প্রবেশ করতে না করতেই দেখতে পাচ্ছি বাপরে বাপ, টয় ট্রেনের তো বেশ ভালোই লাইন পড়েছে। তাই ভাবছিলাম টয় ট্রেনের রাইডটা এখন না করে ওই বোর্ডিংয়ের দিকটাই চলে যাওয়া যাক। ফার্স্টে বোর্ডিংটা করে তারপরে দুপুরের একটু লাঞ্চ করে নিয়ে তারপরে টয় ট্রেনের দিকটায় আসা যাবে। ফার্স্টে বোটিংটা করবো, তো চলো যাওয়া যাক। এখান দিয়ে ঢুকতে না ঢুকতেই দেখতে তো পাচ্ছিলাম সব রকম যে রাইডগুলো এই বালভবনের মধ্যে হয়ে থাকে। আর বাচ্চাদের কোলাহল সেটা তোমাদেরকে একটু শোনাচ্ছি, শোনো।
ওই যে টিকিট কাউন্টার থেকে টিকিট করলাম বাইরে, ওখান থেকে কিন্তু ওই টয় ট্রেন আর বোর্ডিংয়ের টিকিটটাই হবে, আর তোমার একটা এন্ট্রি ফি নেবে। আর তাছাড়া এখানে এসে এই ভেতরে যে রাইডগুলো দেখছো সেগুলোর জন্য কিন্তু ওই তোমার এখানেই ভেতরে কাউন্টার করা আছে, সেখান থেকে তুমি যে রাইডটা করবে তার জন্য আলাদা টিকিট কাটতে হবে। এই পার্কের ভেতরে এসে দেখলাম এখানে একটা স্কুল আছে, আর স্কুলের বাসগুলো বেশ দাঁড়িয়ে রয়েছে। আর এখানে তো ওই কানাডা ভাষায় কিছু একটা লেখা আছে, যাই হোক আমরা তো বুঝতে পারলাম না, দিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম। এখানে দেখলাম একটা 3D হলোগ্রাম আছে, বেশ দেখতে সুন্দরও লাগছে, তাই কিছুক্ষণ এটার দিকে একটু তাকিয়ে দেখলাম। ওই যে ওখানে বোর্ডে অ্যারো দিয়ে লেখাই আছে বোর্ডিং, এই রাস্তাটা দিয়ে গিয়ে বোর্ডিং করতে হবে। আর ওই যে ভেতরে যে খাওয়ার জায়গাটা দেখছো, এখানে একটাই জায়গা আছে যেখানে তুমি বসে খেতে পারবে। আর দেখো এপাশে লেখা আছে ডিজেবল ফ্রেন্ডলি পার্ক। এই যে এরিয়াটা দেখছো, এটা ওই ডিজেবল বাচ্চারাও খেলতে পারবে, এরকম কিছু গেম তাদের জন্যে ওখানে সাজানো আছে। পার্কের পুরো এরিয়াটা তো ঘোরা সম্ভব নয়, এই পার্কের ভেতরে আরও দুটো মিউজিয়াম আর একটা কিন্তু লাইব্রেরি আছে, যেটাতে আজকে আর হয়তো যাওয়া হবে না। এই যে এটা এন্ট্রি পথ, এখানে টিকিটটাকে শো করলেই তুমি এন্ট্রি পেয়ে যাবে বোর্ডিংয়ের। এখানে আমরা টিকিটটাকে শো করে ওই এন্ট্রি নিয়ে নিলাম। যাই, এবার আমাদের পালা বোটিং এক্সপিরিয়েন্স নেওয়ার। হাঁটতে হাঁটতে চলে গেছিলাম, এখানেও কিন্তু বেশ ভালো ক্রাউড আছে আর লাইন আছে, আর সানডে বলে ওই জন্যে আরোই বেশি ক্রাউড আছে। চলো, আমাদের বোটটা ছেড়ে দিয়েছে, এবার ওই বোটিং এক্সপিরিয়েন্স নেওয়ার পালা। একটা বোটে ওই মোটামুটি 15 জন মতো রাইড করতে পারে। আর এই একটা বোট দিয়ে এই যে একটা ছোট আইল্যান্ড মতো আছে, এটার ওই দুটো চক্কর ঘোরায় ওরা। আর এই বোট আর টয় ট্রেন এক্সপিরিয়েন্স কিন্তু অ্যাডাল্ট চাইল্ড দুজনেই চাইলে করতে পারে। আর ওই অ্যাডাল্টদের জন্য টিকিট প্রাইস 30 টাকা, আর চাইল্ডদের টিকিট প্রাইস 10 টাকা। এই বোট রাইডটা করার পরেই আমরা চলে যাব লাঞ্চে, আর লাঞ্চের পর করব টয় ট্রেন রাইড। কেমন লাগছে? লাঞ্চ করার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা টয় ট্রেন রাইড করতে এসেছিলাম। এখানে এসে দেখলাম তখন যে দেখে গেছিলাম তার থেকে অনেক বেশি ভিড় এখন রয়েছে, তাই এই সাউন্ডটাকে মিউট করে দিয়েছি। দেখে বুঝতেই পারছো যে কতটা ক্রাউড রয়েছে এখনও। ওই 1.5 ঘন্টা মতো লাইন দেওয়ার পর আমরা ফাইনালি পৌঁছেছিলাম যেখান দিয়ে টয় ট্রেন রাইডটা করতে হবে, সেই স্টেশনে। ঘন্টার লাইন, তাও আবার টয় ট্রেনের জন্য। জীবনে হাওড়া স্টেশনে 1 ঘন্টার লাইন। ওই 1.5 ঘন্টা মতো লাইন দেওয়ার পর আমরা ফাইনালি টয় ট্রেনে বসে পড়েছি। আর এই টয় ট্রেনটা কিন্তু ওই পুরো পার্কটার একবার এক্সপিরিয়েন্স করায়, মানে একবার ঘোরায়।
পার্কটায় টয় ট্রেন জার্নি করতে করতে দেখলাম শুধু গাছ আর গাছ, আর চারিপাশে সবুজ আর সবুজ। আর আজকে না ওই ওয়েদারটা মেঘলা মেঘলা ছিল, তার জন্যে পরিবেশটা বেশ ভালো মনোরমই ছিল। আমরা প্রায় ওই টয় ট্রেন রাইড করে স্টেশনের কাছাকাছি চলেই এসেছি। তো এবার নাম্বার পালা। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের একটা নতুন ভ্লগে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো।